ওয়েলকাম টু গপ্প রেডিও। গপ্প রেডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প মণিলাল মুখোপাধ্যায় রচিত আত্মা মরে না। গল্পটি আমরা নিয়েছি শুকতারার 101 ভূতের গল্প বইটি থেকে। বইটির প্রকাশক দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড। বইটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি 2011, মাঘ 1417 সালে। গল্পের মুখ্য ভূমিকায় আছেন রোহিণী, তার বাবা সাসুন, জর্জ এবং প্যাটার। আনুষঙ্গিক চরিত্রে রয়েছেন চার্চের ফাদার। গল্পের সূত্রধার আমি সুমিতা। শুরু হচ্ছে আত্মা মরে না। রোহিণী প্রতিবন্ধী। প্রথমে দুটো সুস্পষ্ট পা নিয়েই জন্মেছিল। তারপর রাহুর মতো পোলিও গ্রাস করল ডান পায়ের হাঁটুর নিচের দিকে বেশ খানিকটা অংশ। স্বাবলম্বী রোহিণী পরগাছার মতো আঁকড়ে ধরল তার বাবাকে। ওরা খ্রিশ্চান। শহরের একটা বিশেষ এলাকায় বাসস্থান হলেও পার্টিতে কি চার্চে গেলে বাবা মেয়েকে সঙ্গেই নিয়ে যেত। সব রকম ঠাট্টা বিদ্রূপের হাত থেকে মেয়েকে বাঁচাতো। মেষপালক যেখানেই থাকুক না কেন, তার যেমন মেষের দিকে লক্ষ্য থাকে, রোহিণীর বাবা স্যাসুনেরও ঠিক তেমনই লক্ষ্য ছিল তার মেয়ের প্রতি। ওর মা এদেশীয়, এটা ও বাবার কাছে শুনেছিল। ওর বয়স যখন সবে 2, তখনই মা মারা যান। তাই মাকে ওর মনেই পড়ে না। রোহিণীর স্কুলের শিক্ষা বেশি পায়নি। ওর যা কিছু শিক্ষা সব বাবার কাছে। একটু বড় হতেই ও যখন বুঝতে পারল ওর সহপাঠিনীরা ওর চলনভঙ্গিকে অনুকরণ করে আনন্দ উপভোগ করছে, ও আর স্কুলে গেল না। ওদের নিষ্ঠুর আনন্দ ওর স্বাভাবিক সুস্থ শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ালো। একদিন দারুণ মানসিক যন্ত্রণা আর হতাশায় বিছানায় মুখ গুজে কাঁদছে এমন সময় কে যেন সীমাহীন স্নেহের জাদুকাঠি ছোঁয়ালো ওর মাথায়। চেয়ে দেখল সে কেউ নয়, ওর বাবা শাসন। বাবাকে দেখে চিৎকার করে কেঁদে উঠল রোহিণী। বাবা, আমি যে আর পারছি না। মাথায় হাত বুলোয় আর সান্ত্বনা দেয় বাবা শাসন। চুপ কর মা, চুপ কর, কাঁদিস নে। যারা অপরকে আঘাত দেয় সেই আঘাত সুদে আসলে তারা ফেরত পায়। প্রভুর দিকে দেখ তাকিয়ে মা, কত আঘাত, কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। রোহিণী কাঁদতে কাঁদতেই বললে, আজ তুমি যখন চার্চে গেলে। উত্তেজিত হয়ে পড়ে শাসন। তখনই ভেবেছিলাম একটা কিছু না ঘটে। বারবার করে বললাম আমার সঙ্গে চ, তা তুই কথা শুনলি না। কি করব, শরীরটা যে খারাপ। অস্থির হয়ে পড়ে শাসন। শরীর খারাপ? এক্ষুনি চল আঙ্কেলের কাছে, উনি তোকে দেখে ওষুধ দেবেন। পরে যাব বাবা, এখন কথাটা শোনোই না। তুমি যাবার পর আমি একবার রেবেকার কাছে যাব বলে বেরিয়েছিলাম। আমার বন্ধু রেবেকা। মেয়েটি বড় ভালো, তোকে খুব ভালোবাসে। রোহিণী বললে, কিন্তু ওর কাছে তো যেতে পারলাম না, পথে জর্জ আর প্যাটার। ওকে থামিয়ে শাসন। জর্জ আর প্যাটার? ও দুটো তো দারুণ বোকাটে ছেলে, ওরা তোকে কি বলেছে? কান্না থামে না রোহিণীর। কাঁদতে কাঁদতেই বলে, ওরা বলল আমাকে দেখতে পেতনির মতো, তুমি নাকি শাইলক। শাসনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগলে ওর কাণ্ডজ্ঞান থাকে না। শাসন ওদের বাড়ি গিয়ে এমন কাণ্ড বাঁধালো
যে জর্জ আর প্যাটার চিরকালের মতো শত্রু হয়ে গেল। রোহিণীর ভয় হয়ে গেল। স্যাসন বলল, ভয় কি? ও দুটোকে আমি জেল খাটাবো। আমাকে যা বলে বলুক, কিন্তু তোকে কিছু বললে আমি সহ্য করব না। দুদিন চুপচাপ, আবার সেই একই ঘটনা। রোহিণী তো আর ঘরের মধ্যে দিবারাত্র থাকতে পারে না। একটু বেরিয়েছিল রেবেকার কাছে যাবে বলে। পথে ঠিক দেখা জর্জ আর প্যাটারের সঙ্গে। ওরা প্রত্যক্ষভাবে কিছু না বললেও পরোক্ষভাবে যা বলল তা মনের ভেতর আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। রোহিণী বাবাকে কিছু বলল না, পাছে শত্রুতা আরও বেড়ে যায়। কিন্তু তাতে হলো কি, ওদের বার আরও বেড়ে গেল। ওর বাবা স্যাসন এমনিতে ভালো মানুষ, কিন্তু মেয়ে রোহিণীকে কেউ মন্দ কথা বললে মাথায় রাগ চড়ে যায়। অবস্থা যখন চরমে উঠল, স্যাসন হয়ে পড়ল অসুস্থ। ডাক্তার এলো, চিকিৎসা চলল, অসুখও বেড়ে চলল। অবস্থা যখন আয়ত্তের বাইরে, ডাক্তার রোহিণীকে বলল, আত্মীয় স্বজনদের খবর দাও মা, মনে হচ্ছে আর 2-1 দিন। ভেঙে পড়ল রোহিণী কান্নায়। কি হবে বাবা, আমিও আর বাঁচতে চাই না। স্যাসন বাধা দেয়। ও কথা বলে না মা, তোর কোনো ভয় নেই। আমি বাঁচি আর মরি, তোর কথা ভুলবো না। তুই যে আমার সব, তোকে আমি বিপদ থেকে বাঁচাবো। কাঁদতে কাঁদতেই বলে রোহিণী, তা কি করে হবে বাবা? মরার পর তুমি কি করে তোমার মেয়েকে বাঁচাবে? মৃত্যু মানেই তো জীবনের শেষ। মাথা নাড়ে স্যাসন। না না মা, তা নয়। মৃত্যু মানে দেহের শেষ, আত্মার নয়। সে ছিল, সে আছে, সে থাকবে। আত্মা মরে না, দেহ পাল্টায়। বাবা, আমি কি করব বলো না বাবা। স্যাসন সান্ত্বনা দেয়। ভয় পাস নে মা, পরিশ্রম, সততা আর নিষ্ঠাই জীবনের সাফল্যের চাবিকাঠি। প্রভুকে স্মরণ করবি। রোহিণী বলল, তুমি আমার কাছে ভগবান বাবা, আমি তোমায় জানি। মেয়েকে ভোলায় স্যাসন। আমি তোর পাশে পাশেই থাকবো মা। সব বিপদ, সব অমঙ্গলের হাত থেকে তোকে বাঁচাবো। স্যাসন মারা গেল। রয়ে গেল রোহিণী, বেঁচে রইল বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে। স্যাসন যতদিন বেঁচে ছিল, জর্জ আর প্যাটার তাকে আর বেশি উত্ত্যক্ত করতে পারেনি। ওরা স্যাসনের অপমানকে ভুলতেও পারেনি। তুষের আগুনের মতো এতদিন চাপা ছিল। এখন স্যাসন নেই, সমস্ত রাগটা গিয়ে পড়ল রোহিণীর উপর। রেবেকার জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে একটা পার্টি ছিল। সেখান থেকে ফিরতে রোহিণীর একটু রাতই হয়ে গেল। যাবার সময় খুব একটা ভয় হয়নি, কিন্তু ফেরার সময় ওকে ভয় চেপে ধরল। একে নির্জন রাস্তা, তার উপর সে একা। কিছুটা যাবার পর এলো চৌমাথায়। একটা পথ গেছে ওর বাড়ির দিকে, একটা দিয়ে যাওয়া যায় স্কুলে, একটা রেবেকাদের বাড়ির দিক থেকে সোজা চলে গেছে কবরখানার দিকে। কবরখানা আর ওর বাড়ির দিকে রাস্তা গাছে ঢাকা। টর্চ ছাড়া হাঁটা যায় না। টর্চ নিয়েই এসেছিল রোহিণী।
আরও কিছুটা হাঁটার পর অন্ধকারটা গাঢ় থেকে হলো গাঢ়তর। রোহিণী একটু ইতস্তত করে টর্চটা জ্বালালো। ফোকাসটা সোজা গিয়ে পড়ল সামনে রাস্তার, যেখানে দুটো ছেলে দাঁড়িয়েছিল। ওদের মুখ দেখেই চিনতে পারল রোহিণী, জর্জ আর প্যাটার। ও খুব ভয় পেয়ে গেল, মনে মনে প্রভুকে স্মরণ করল। তারপর বাবার কথা ভাবতে ভাবতে ধীর পায়ে এগোতে লাগলো। জর্জ আর প্যাটারকে এড়িয়ে পাশ দিয়ে চলে গেল। ও ভাবল এ যাত্রায় ও বেঁচে গেল, কিন্তু না, তা হলো না। জর্জ একটা পাথর ছুঁড়ল, সেটা রোহিণীর পাশ দিয়ে হাওয়ার বেগে গিয়ে পড়ল রাস্তার ওপর সামনে। রোহিণী থেমে পড়ল। ও বাবার কথা ভাবল। তোকে আমি সব বিপদ, সব অমঙ্গলের হাত থেকে বাঁচাবো। ও মনে মনে বাবাকে ডাকতে লাগল। একটু যেন সাহস পেল। জর্জকে বলল, তোমরা ওরকম করছো কেন জর্জ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। জর্জ বলল, তুই যে দেখছি চার্চে ফাদারের মতো কথা বলছিস। বড় বড় কথা বললে না, মেরে গায়ের চামড়া তুলে নেবো। অসভ্যের মতো কথা বলো না। তোমার বাবা মা কি তোমাকে ভদ্রভাবে কথা বলতে শিক্ষা দেয়নি? রোহিণীর মুখ ফসকে বেরিয়ে আসা কথায় আগুনে ঘৃতাহুতি পড়ে। খ্যাক করে ওঠে জর্জ। ওরে শয়তানি, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখাচ্ছি মজা। বাঁ হাতে জর্জ একটা গিরগিটি ধরে তারপর সেটা ছুঁড়ে দেয় রোহিণীর দিকে। চিৎকার করে ওঠে রোহিণী ভয়। ওমা ওমা! হেসে ওঠে জর্জ। এবার তোকে কে রক্ষা করবে? কেন? আমার বাবা বাঁচাবে। উত্তর দেয় রোহিণী কাঁদতে কাঁদতে। জর্জ কর্কশ গলায় চিৎকার করে ওঠে, তোর বাপ? বলিস কি রে? তার তো দফা রফা। প্যাটার, তুই কি বলিস? অস্বাভাবিক অতিপ্রাকৃতিক গাম্ভীর্য এনে প্যাটার বলে, আত্মা মরে না, দেহ পাল্টে। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। কথা শুনে প্রথমটা হকচকিয়ে যায় জর্জ। প্যাটার, এই প্যাটার, তুই কি বলছিস এসব? প্যাটার কোনো কথা না বলে এগোতে থাকে বাড়ির দিকে। জর্জ প্যাটারকে অনুসরণ করে। প্যাটারের মুখে বাবার কথা শুনে প্রথমটায় হকচকিয়ে যায় রোহিণী। এরপর চোখের জল মুছে এগোতে থাকে রাস্তা ধরে। কিছুটা যাওয়ার পর দেখা সেন্ট বেকেট হাই স্কুলে ফাদারের সঙ্গে। ফাদার ওকে দেখে বললেন, এত রাতে একা একা কোথায় যাচ্ছ মা? দেখি তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? রোহিণী সব বৃত্তান্ত ফাদারকে শোনালো। ফাদার বললেন, জর্জ আর প্যাটার? ঠিক আছে, আমি দেখছি, চলো তোমায় পৌঁছে। রোহিণীকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন ফাদার। ফিরে আসার সময় ফাদার বললেন, দুঃখ করো না, আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। এবার চমকে ওঠে রোহিণী। এই যে পরিষ্কার তার বাবার গলা, সেই ভাষা, সেই স্বর।
জর্জ আর প্যাটারকে চরম শাস্তি দিলেন ফাদার। দুজনকেই স্কুল থেকে তাড়িয়ে দিলেন। ব্যাস, আর যায় কোথায়, খেপে গেল ওরা। দুজনে ঠিক করলো স্যাসনের কবর খুঁড়ে কফিনটাকে বের করবে। এরপর বডিটাকে বের করে প্রথমেই মুন্ডটাকে কেটে ছুঁড়ে ফেলে দেবে। তারপর হাড়গুলোকে হাতুড়ি মেরে মেরে গুঁড়ো করবে। তাহলেই ওর আত্মার সব ক্ষমতা শেষ হয়ে যাবে, ওর মৃত্যু ঘটবে। এরপর রোহিণীর ব্যবস্থা। প্রস্তাবটা অবশ্য প্যাটারের। জর্জও সায় দিল। শনিবার সন্ধেবেলা ওরা দেখে গেছে রোহিণী বাড়িতেই আছে। ওরা কোদাল, হাতুড়ি, শাবল এসব জোগাড় করলো। রাত 11টার পর সবাই যখন ঘুমিয়ে পড়বে ওরা বেরোবে। সন্ধে থেকেই রোহিণীর মনটা খারাপ। মাঝে মাঝেই ও কবরখানায় যায়। বাবার কবরের ওপর ঝরে পড়া পাতাগুলোকে পরিষ্কার করে। তারপর কবরের উপর ফুল ছড়িয়ে দেয়। বেশ কিছুক্ষণ বাবার জন্য কাঁদে। তারপর বাড়ি ফেরে। জর্জ আর প্যাটার শাস্তি পাওয়ার পর থেকে ও বাইরে বেরোনোর সাহস পায়নি। রাত 11টা। ঘুমোচ্ছে রোহিণী। স্বপ্ন দেখছে ওর বাবার কবরের ওপর ধুলো, শুকনো পাতা স্তূপাকৃতি হয়ে জমে আছে। বাবার খুব কষ্ট হচ্ছে। ওর ঘুমটা ভেঙে যায়। ও উঠে পড়ে। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। চারিদিকে গাঢ় অন্ধকার। মিটমিট করে দেখছে তারাগুলো। এই ঠিক সময় সবাই ঘুমাচ্ছে। কেউ তাকে দেখতে পাবে না। ও তাড়াতাড়ি উঠোনের গাছগুলো থেকে কিছু ফুল তুলে নিয়ে এগোয় কবরখানার দিকে। ওর মনে ভয় নেই। রোহিণী জানে ওর বাবার আত্মা ওর পাশে পাশেই আছে। কবরখানায় ঢুকেই ও থমকে দাঁড়িয়ে পড়ে। জর্জ আর প্যাটার এত রাতে ওরা কি করছে? তবে কি জর্জ আর প্যাটার পরিকল্পনা মতো স্যাসনের কফিনটাকে কবর খুঁড়ে বের করে। এরপর স্যাসনের দেহটাকে ধরাধরি করে কফিন থেকে বের করে কবরের পাশে রাখে। জর্জ শুধোয়, প্যাটার, কাটারি এনেছিস তো? ভুলে গেছি রে, একেবারেই ভুলে গেছি। তবে শাবল আর কোদাল দিয়েই হবে, ওগুলো খুব ধার। জর্জকে প্যাটার বলল, আর দেরি করিস নে, কাজ শুরু কর। জর্জ বলল, হ্যারিকেনটা ভালো করে উস্কে দে, আলোটা এদিকে ধর। জর্জ শাবলটা স্যাসনের মাথায় আঘাত করার জন্য তুলবে, ঠিক এই সময় ছুটে এলো রোহিণী। কি করছো তোমরা? এখনই দেহটাকে কফিনে ভরে কবরে রেখে দাও, তা নইলে তোমাদের দুজনকেই আমি শেষ করে দেবো। জর্জ রাগে গড়গড় করে, তবে রে ডাইনি, আগে তোকেই শেষ করবি। জর্জ আর প্যাটার ওকে ধরতে যায়। রোহিণী কবরের চারিদিকে চক্রাকারে ঘোরে, মাঝে মাঝে চিৎকার করে, বাবা বাঁচাও। কখনো কোনো কবরের পাশে লুকোয়, কিন্তু ওদের চোখে ফাঁকি দিতে পারে না। লণ্ঠনের আলো এসে পড়ে ওর মুখে, পিঠে। ওরা ধরে ফেলার আগেই ও ছুটে দূরে পালিয়ে যায়। রোহিণীর গতি এত তীব্র যে জর্জ আর প্যাটার ওকে দৌড়ে ধরতে পারে না। ওরা মাঝে মাঝে দাঁড়িয়ে হাঁপায়। আবারও রোহিণী পিছু নেয়। ছুটতে ছুটতে জর্জ ফিরে আসে স্যাসনের কবরের কাছে। জায়গাটায় চাপ চাপ অন্ধকার, আর সেই অন্ধকারে চারপাশে আতঙ্কের ছায়া।
হঠাৎ জর্জের খেয়াল হলো পিছনে প্যাটার্ন নেই। সামনে এপাশে ওপাশে দেখল, কিন্তু কোথায় প্যাটার্ন? যেন হাওয়ায় মিলিয়ে গেছে। যাক, জর্জ শেষ না দেখে বাড়ি ফিরবে না। ও অন্ধকারের মধ্যেই খুঁজতে থাকে রোহিণীকে। একসময় বিদ্যুৎ চমকের মতো মনের মধ্যে ঝলসে উঠল একটা চিন্তা, রোহিণী তো খোড়া, তাহলে এত জোরে ছুটছে কি করে? পিছন থেকে একটা শান্ত গম্ভীর গলার স্বর ভেসে আসে। আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। চমকে ওঠে জর্জ। চারপাশে কেউ নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ওকে যেন গিলতে আসে। ও চিৎকার করে ওঠে, প্যাটার্ন! এরপরই দেখল কবরের সেই ঘন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসছে প্যাটার্ন। চিৎকার করে জর্জ, প্যাটার, ও ওখানে কি করছিস? হঠাৎ যেন ঝলসে ওঠে আলো, আর সেই আলোয় মুহূর্তের জন্য হলেও ও স্পষ্ট দেখতে পেল প্যাটারের নাক, কান, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। ও মহাশূন্যের দিকে চেয়ে দু হাত বাড়িয়ে এগিয়ে আসে জর্জের দিকে। প্রথমটায় জর্জ বিহ্বল হয়ে পড়ে। বিহ্বলতা কাটতেই মনে ঢুকলো ভয়, অকল্পনীয় ভয়, মৃত্যু ভয়। প্যাটার দৃঢ় পদক্ষেপে নিশ্চিতভাবে এগিয়ে আসছে ওর দিকে। ও পালাতে চেষ্টা করে, কিন্তু দু হাত দিয়ে চেপে ধরার মতো অন্ধকারটা ওকে নড়তে দেয় না। প্যাটারের শাবলের মতো দুটো হাত ওর গলায় চেপে ধরে। চিৎকার করে ওঠে জর্জ, কে তুমি? উত্তর আসে, আত্মা মরে না, দেহ পাল্টায়। মানুষের আইন শয়তানকে শাস্তি দিতে না পারলেও আত্মার হাত থেকে তার নিষ্কৃতি নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল মুখোপাধ্যায়ের আত্মা মরে না। গল্পের মুখ্য চরিত্র রোহিণীর ভূমিকায় ছিলাম আমি, সুমিতা। সাসোন এবং জর্জের চরিত্রে দেবাঞ্জন, ফাদারের চরিত্রে সমরেন্দ্রনাথ ঘোষাল এবং প্যাটারের ভূমিকায় সম্বুদ্ধ সান্যাল। সমগ্র পরিচালনা এবং প্রযোজনায় সুমিতা, এডিটিং এবং শব্দগ্রহণে দেবাঞ্জন। বিশেষ ধন্যবাদ জানাই শ্রী সমরেন্দ্রনাথ ঘোষাল এবং সম্বুদ্ধ সান্যালকে আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আশা করি এই গল্পটি আপনারা উপভোগ করেছেন। শীঘ্রই ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ অ্যান্ড হ্যাপি লিসেনিং।